তো সমন্বয় ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের বিষয়, লটারিকে নিরপেক্ষ করবে প্রশাসন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মণি, তিনি সাবেক এমপি। মণি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। রতন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনায় যেতে চাই মণি আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা দেখলাম যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার একটি এই প্রথম মনে হয় নতুন এই পদ্ধতিতে পদায়ন হচ্ছে। বিশেষ করে এসপি পদে আজকে লটারিতে পদায়ন হলো, এরপরে পর্যায়ক্রমে ওসি পদেও পদায়ন হবে এবং প্রশাসনের সব ক্ষেত্রেই লটারি হতে পারে। লটারির একটি নতুন ধারণা, আসলে লটারি কি নিরপেক্ষ হচ্ছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন আছে। কারণ মাঠ প্রশাসনে আসলে পদায়ন একটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামনে যেহেতু একটি নির্বাচন এবং কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচনটিকে ঘিরে কিন্তু জনমনে নানান ধরনের প্রশ্ন আছে। সকল প্রশ্ন ঘিরে এবং প্রশ্নের পরে সরকার যে লটারি পদ্ধতিতে যে পদায়ন করছে, এটি আসলে কতটুকু স্বচ্ছ বলে আপনি মনে করেন? আমি অস্বচ্ছ বলবো না, কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা কি বলবো, লটারি যদি হয় তাহলে তো এত কিছু করার দরকার পড়ে না। পড়ালেখা বলেন, সব কিছুই তো লটারি হতে পারে। এই পরীক্ষার কি দরকার আছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা চাকরির পরীক্ষা কিংবা এই নির্বাচনটার কি দরকার আছে? লটারি করে দিলেই তো হয়ে যায়, কতগুলো টাকা থেকে বাঁচে সরকার। তো এটা করলে সমস্যাটা কোথায়? তাহলে তো মারামারি হয় না, মার্ডার হয় না, খুন খারাপি হয় না, অনেক কিছু থেকেই বেঁচে যায়। তো যে সরকার লটারির সরকার লটারি করবে, এটাই স্বাভাবিক। কারণ সরকার, এই সরকারের অনেকেই, আমি একটু প্রশ্ন করতে চাই, অনেকেই, আমি শেষ করি, প্রশাসনের পদায়ন নিয়ে কিন্তু নানান প্রশ্ন আপনারাই তোলেন। আমি বলি, এই সরকারের অনেকেই 2 দিন আগেও জানতো না তারা সরকারের অংশ হতে যাচ্ছে। যখন গণঅভ্যুত্থান শেষের দিকে তখন কেউ কেউ নেমেছে যে হয়ে তো যাচ্ছে, একটু নামি দেখি, ছাত্রদের অ্যারেস্ট করেছে একটু দেখি। আর যিনি প্রধান, উনি কিন্তু দেশেও ছিলেন না, উনি কিন্তু অন্য কোনো দেশে উনি খেলাধুলায় মত্ত ছিলেন, কি তাদের দেশের অলিম্পিক বা কিছু একটা, এইটা নিয়েই সে ব্যস্ত ছিলেন। তো এই টাইপের যখন লটারি সরকার এতদিন আছেন, তারা লটারি করবেন, এটাই স্বাভাবিক। আপনার প্রশ্নটা হচ্ছে যে তাহলে প্রশাসন, আমরা তো বলেছি, আমরা কি লটারি করতে বলেছি? প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড পান না। তো নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার জন্য প্রশাসন একটা ফ্যাসিস্টের আন্ডারে একদম চেপে বসে থাকা, যে প্রশাসনকে 2 বছর 3 বছর আগে থেকে ফ্যাসিস্ট সরকার তার 14 পুরুষের খবর নিত যে তার মধ্যে অন্য কোনো দলের লেশ মাত্র আছে কিনা। সেই পিওর ব্লাড খুঁজে খুঁজে তাদেরকে, পিওর আওয়ামী লীগ খুঁজে তাদেরকে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার এইসব বানানো হয়েছে। তারাই তো এখনও আছে, তারাই তো এখনও দাপটের সাথে আছে, শুধু আছে বললে ভুল হবে। তাদেরকে আপনি লটারি দিয়ে কোথায় নেবেন? এখানে আমরা 3 জন কাজ করছি, 3 জনের মধ্যে লটারি যদি একই কোয়ালিটি হয়, সব কিছুতে যদি একই রকমের হয়, একই দলের হয়, একই যোগ্যতা শিক্ষাগত হয়, তখন আপনি বলবেন যে কারে রেখে কারে দিবেন, এটা একটা লটারি করবেন। এটা তো এই ধরনের কোনো কিছু না। এটা আপনার ইলেকশনটা কতটা নিরপেক্ষ হবে, যে এলাকায় তাকে পাঠানো হবে সেই এলাকার প্রার্থী তার উপর কতটা নির্ভরশীল হতে পারবে। প্রার্থী মানে প্রার্থীরা, একটা প্রার্থী না, সেইখানে সে কতটা নিরপেক্ষ থাকবে এবং তার কতটা কাজের অভিজ্ঞতা আছে। 2 দিন আগে যে ডিসিগুলোকে আপনার ট্রান্সফার করলো, তাদের অনেকের
কোনো অভিজ্ঞতাই নাই, ডিসি পদে চাকরি করার জন্য যা যা দরকার সেগুলোই নাই। এখন আপনি তাদেরকে কি লটারি করবেন? আচ্ছা গেল। আর এই কাজটা তো আপনার না। আপনি তফসিল ঘোষণা করবেন, ইসি আসবে, ইসির কাছে ইসি তখন এই ট্রান্সফারগুলো করবে সমস্ত বাংলাদেশে। হ্যাঁ, ইসির তো জনবল নাই, আপনি সাথে সহযোগিতা করবেন, কিন্তু এটার নেপথ্যে কিন্তু ইসি এটার চিফ, আপনি না। তাহলে আপনি এইখানে ট্রান্সফার করছেন, আপনি এইখানে লটারি করছেন, আপনি এইখানে মধ্যরাতে যেইখানে পরের দিন অফিস আছে, আগের দিন অফিস ছিল, আপনার আগের দিন অফিসে আপনি ঘোষণা দিতে পারলেন না কেন? কিসের ভয়ে? পরের দিন অফিসে আপনি ঘোষণা দেওয়ার সাহস রাখেন না, আপনি গভীর রাতে আপনি ঘোষণা দেন, যেইখানে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তারা মানুষ বলে কথিত আছে যে তেমন কোনো দায়িত্বই পালন করে না। একটা ফাইল যেটা 10 মিনিটের কাজ, সেটাকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাদের ধর্ম, তারা কিনা আপনার মধ্যরাতে গভীর রাতে অফিস করে আপনার ঘোষণা দিয়ে দিল। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি হয়? এটা কি হবার? তো আপনার সরকারের মধ্যে এই কাজগুলো দেখে মনে হচ্ছে না সরকার ওইভাবে নির্বাচনের জন্য প্রস্তুত বা প্রস্তুতি নিচ্ছে। তাহলে কোন পদ্ধতিতে পদায়নটি হতে পারত? যে পদ্ধতিতে বিগত দিনে হয়েছে ইসির মাধ্যমে। সেই পদ্ধতিতে এর আগে তো পদায়ন হয়েছে, তখন তো আপনারাই প্রশ্ন তুলেছেন প্রশ্ন করার নিরপেক্ষতা মতো নিয়ে। থাকলে তো প্রশ্ন তুলতেই হবে। আপনি মনে করেন যে আপনি যারা ফ্যাসিস্টের আঙ্গুলি হেলনে হেলছে, অথবা তাদের আঙ্গুলি হেলনে ফ্যাসিস্ট হেলেছে, তাদেরকে দিয়ে আপনি করলে তো সেটা আমরা বলবোই। আপনি চুক্তিভিত্তিক নিয়োগ নিতে পারতেন, আপনি যাদেরকে অনেককে আপনার ওএসডি করে রাখা হয়েছিল তাদেরকে নিতে পারতেন, অনেককে বিভিন্ন একদম তাদের রুট মধ্যে লেভেলে থেকেই তো পাঠানো এই যে হয়েছিল। এসপি পদায়ন হলো, 64 জন মেধাবীকে তো প্রথমে বাছাই করা হয়েছে, তারপরে তাদের পদায়ন কোন জেলায় হবে সেখানে এ বি সি 3টি ক্যাটাগরি ভাগ করে তারপরে সেই জায়গায় লটারি আপনি হয়েছে। খোঁজ নেবেন সে কতটা নিরপেক্ষ। যদি লেভেল একই থাকে সেটার দায় দায়িত্ব কিন্তু ইসি আসুক, তখন আপনার হবে। আপনার লটারি করবেন কেন? নিরপেক্ষতার মানদণ্ড কি আপা? নিরপেক্ষতার মানদণ্ড হচ্ছে আপনার বিবেক, আপনার স্বচ্ছতা, আপনার এইখানে লেভেল প্লেইং ফিল্ডের কতটা করতে চান সেই মাইন্ডসেট। মানে সেটা তো আপনার বিপক্ষে গেলে আপনি তখন আবার বলবেন যে নিরপেক্ষ হয়নি। শোনেন, ভালো কাজ কখনোই সবার বিপক্ষে যায় না, ওইভাবে যায় না। আর দুই একজন সমালোচনা করা আর বড় বড় সমালোচনা করা কিন্তু এক জিনিস না। আমি তার মানে কি বিপক্ষে এই কি কথা পদ্ধতিটি বলবো এটার জন্য আপনার এই লটারি দিবেন? পদ্ধতিটি কি সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে? অবশ্যই সমালোচিত না হলে আপনি আমাকে প্রশ্ন করবেন কেন? বাজারে যদি এই ধরনের কথা না ওঠে, আপনি নিজেই তো প্রত্যেকদিন যাদেরকে নিয়ে টকশো করেন, সবচেয়ে যেটা আলোচিত সমালোচিত ওই জিনিসগুলো নিয়েই আপনারা করেন, তাই আপনি এই জন্য এটাকে আজকে সাবজেক্ট রেখেছেন। তো সাবজেক্টে এটা যে এটাতে যদি সুরাহা হতো জাতির, তাহলে একটা কথা। এখন আপনি জবরদস্তি করে জাতিকে সুরাহা করবেন, সেটা আপনার ব্যাপার। জবরদস্তি করে কি সুরাহা হয়? হয় না, এটা সবাই জানে। হয় না যে বিগত 15.5 বছর থেকে অনেকেই জেনেছে, কিন্তু যাদের জানার তারা কিন্তু জানছে না। ইতিহাস সবাই ভুলে যায়, এবং ভুলে যায় আবার সাফার করে 2 দিন আগে পরে। ওই যে বলে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তার মানে আপনারাও ছাড় দিচ্ছেন, ছেড়ে দেবেন না। একটু এ বিষয়ে রতন ভাইয়ের সাথে একটু কথা শুনতে চাই। রাজিকুজ্জামান রতন, আপাতত পুরোটাই মানে এই লটারি পদ্ধতিকে মেনে নিতে পারছেন না, এবং তিনি বলছেন যে এটি নিরপেক্ষ হয়নি, এটি এক প্রকার ইম্পোজড। তিনি বলতে চাচ্ছেন যে এটি আরোপিত বা ভুলভাল বোঝানো হচ্ছে। আসলে কি ভুলভাল বোঝানো হচ্ছে? তাহলে আসলে প্রশাসন কোন পথে হাঁটলে বেটার হতো, কোনটা সঠিক পথ ছিল যদি এটাও বেঠিক হয়? প্রথমত লটারিটা নিয়ে একটু কথা বলা দরকার। ভুলভাল বোঝানো হলো কিনা কিংবা দায় এড়ানো হলো কিনা সেটা আমরা পরে দেখব। কিন্তু প্রথমত একজন যখন চাকরিতে যোগদান করেন, প্রথম শ্রেণীর কর্মকর্তা বললেন তাদেরকে, তার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তার কিছু জবাবদিহিতা থাকে, তার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট থাকে, এগুলো তো নিয়মিত পর্যালোচনা। এখানে আরেকটু আমি যোগ করে দিই আপনার আলোচনার সুবিধার্থে। সেটি সরকারের পক্ষ থেকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে মেধাবীদেরকে বেছে বের করা হয়েছে প্রথমে। তার মানে মেধাহীন কি আছে তাহলে? এই যে কথাটাই তো এমনভাবে বললেন যে তার মানে মেধাহীনরাও সরকারি চাকরি করছেন, এটা হলো এক। আর দ্বিতীয়ত হচ্ছে
মেধা তো তুলনামূলক বিষয়, কিন্তু আমাদের তো সমাজে মেধাবী লোকের অভাব নাই। ব্যাংক থেকে টাকা চুরি করে যারা, তারাও মেধাবী। যারা ব্যবসার নামে নানা ধরনের জালিয়াতি করে, তারাও মেধাবী। আমাদের প্রশাসনে থেকে সরকারকে কিভাবে একটা মানে ফ্যাসিস্টিক অ্যাটিটিউড শো করাতে হয়, সেগুলো যারা বের করেছেন, পুলিশের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তারা সবাই তো মেধাবী। তাহলে দেশের এত দুর্দশা কেন? মানে এবিসি ক্যাটাগরি করার ফলে প্রশ্নটা তো মেধার নয়, প্রশ্নটা তো দায়বদ্ধতার। এবং মেধাবীরা যদি দুর্বৃত্ত হয়, সেটা কিন্তু ভয়ানক হয়। যাদের একটু বুদ্ধিশুদ্ধি কম, তারা আর কতটুকু দুর্বৃত্তপনা করতে পারবেন? কিন্তু মেধাবীদের দুর্বৃত্তপনার জ্বালায় তো আমরা অস্থির হয়ে গেলাম। আজকে তো বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট দিয়েছে না, যে আমাদের এখন খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 6,44,000 কোটি টাকা। 18 লক্ষ কোটি টাকা ঋণ, তার মধ্যে 6,44,000 কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ। গত বছর ডিসেম্বর, মানে 2024-এর ডিসেম্বরে ছিল আমাদের 3,45,000 কোটি টাকা খেলাপি ঋণ। এই এক বছরের মধ্যে আমরা মেধাবীদের শাসনে থেকে 3 লক্ষ কোটি টাকা, মানে বলছে 2,98,000 কোটি টাকা বাড়তি খেলাপি ঋণ হয়ে গেছে। এরা কারা করেছে? ব্যাংক থেকে আপনি পারবেন ইচ্ছা করলে টাকা তুলতে? ব্যাংকের টাকা ইচ্ছা করলে সরিয়ে দিতে পারবেন? ওখানে মেধা লাগবে। দেশ থেকে 24,000 কোটি টাকা পাচার করতে মেধা লেগেছিল। দেশ থেকে 72,000 কোটি টাকা পাচার করতে মেধা লেগেছিল। দেশ থেকে 60,000 কোটি টাকা, মানে এক একজনের নাম আমরা শুনছি না, যে প্রত্যেকের নামের পিছনে পিছনে কীরকম আমরা টাকার বস্তা দেখছি। এগুলো কি মেধা ছাড়া হয়েছে? ফলে যখন মেধার কথা বলে, তখন মানুষকে গাধা ভাবার কোনো দরকার নেই। আমরা তো মেধাবী চাই না, আমরা দায়িত্বশীল মানুষ চাই, আমরা জবাবদিহি চাই। আমরা যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কারণ তারা তো বিসিএস পরীক্ষা দিয়ে এসেছিলেন, ফলে একটা যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এসপি হওয়ার আগে তারা নানা ধরনের পরীক্ষা দিয়েছেন, তারা ডিপার্টমেন্টাল পরীক্ষা, প্রশিক্ষণ দিয়েছেন। হ্যাঁ, একজন ডিসি হওয়ার আগে তাকে অনেকগুলো ধাপ পার হয়ে আসতে, তাকে ইউএনওর কাজ করতে হয়েছে, প্রথমে এসিল্যান্ডের কাজ করতে হয়েছে, ইউএনওর কাজ করতে হয়েছে, তারপরে কখনো কখনো মাঠে, কখনো কখনো সচিবালয়ে কাজ করে তারপরে তো তারা 64টা জেলায় ডিসি হিসেবে পদায়ন হয়েছে তাদের। এইটুকু কি দায়বদ্ধতা তৈরি করা গেল না, যে লটারি করে তাদেরকে নির্বাচন করতে হবে? আমাদের সিলেকশনটা ভুলও হতে পারে, কিন্তু ভুল সিলেকশনও যদি হয়, তারপর যখন তিনি চেয়ার হোল্ড করছেন, তখন তাকে চেয়ারের মর্যাদা রক্ষা করতে হবে। এটা হলো প্রফেশনাল ইন্টিগ্রিটি। এই প্রফেশনাল ইন্টিগ্রিটি যদি প্রশাসনের তৈরি না হয়, তাহলে এই তথাকথিত মেধা এটা দরকার আছে? তাহলে তো আমাদের সিলেকশন বোর্ড দরকার নেই, আমাদের একটা টিয়া পাখি পদ্ধতিতে ফিরে যাই। গুলিস্তানে আছে না টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা? আমরা টিয়া পাখি দিয়ে প্রমোশন, টিয়া পাখি দিয়ে ব্যাংক দেয়া, টিয়া পাখি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, টিয়া পাখি দিয়ে নানা ধরনের সুযোগ সুবিধা দেয়া। তাহলে আমাদের মনে হয় গোটা 3-4 টিয়া পাখি নিয়োগ দিলেই হয়, তাহলে তো সরকারের খরচ যেমন বেঁচে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা তো কত বড় মানে কি টিয়া অপমানজনক। পাখির মাধ্যমে লটারি করা হয়েছে বলে আপনি মনে করেন? টিয়া পাখিও বোধহয় দায়িত্ব পালন করতো না, মানে হয়তো প্রতীকী অর্থে বোঝাতে চাচ্ছেন? টিয়া না, এটা হচ্ছে হাতের মধ্যে লিখে এরকম করে নিয়ে তারপর দিয়েছে। আমরা যখন ওই ছোটোবেলায় দেখতাম না, লুডো খেলার সময় যেটা করে, লুডো খেলার সময় একটা ছোট বক্সের মধ্যে, টিকিউবের মধ্যে ছক্কা নিয়ে এটা করে, এবং এটা নিয়েও তো কথা বলা হয়েছে কীভাবে জালিয়াতি করে, কীভাবে দান মার দেয়, এগুলো ছিলই। ফলে এই লটারিও দিন পর বেরিয়ে যাবে, লটারির মধ্যেও কীরকম মকারি হয়েছে। ফলে আমরা মনে হচ্ছে এই পদ্ধতিটাই ভুল। দুই দিক থেকে প্রশাসনের কর্মকর্তাদেরকে একটা অবমাননাকর জায়গায় ফেলে দেওয়া হলো, যে লটারি করে তোমাদেরকে নির্বাচন করতে হয়, দায়িত্ব দিতে হয়। জনগণের মধ্যে নিয়ে আসা হলো যে ওর তো দায়বদ্ধতার জায়গায় ধরা গেল না, ওকে আমরা লটারি করে পাঠিয়ে দিলাম। তৃতীয়ত, এই যে একটা সরকার এটা কি দায়িত্বহীনতা না দায় এড়ানো? একটা প্রশ্ন তৈরি হতো, আমি প্রশ্নটা এড়িয়ে গেলাম। ও তো লটারির মাধ্যমে এসছে, লটারির মাধ্যমে প্লট পায়, লটারির মাধ্যমে ফ্ল্যাট পায়, লটারির মাধ্যমে প্রমোশন পায়। আমরা একটা লটারি যুগে চলে আসলাম। তাহলে তো আর আমাদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই, আমাদের কোনো ধরনের যাচাই বাছাই করার প্রয়োজন নাই। এমনকি সবচেয়ে ভালো হতো, 2,800 কোটি টাকা খরচ হবে তো আমাদের নির্বাচনে, আমাদের সব প্রার্থীদেরকে একসঙ্গে করে একটা লটারি করে এটা করে দিলে মনে হয় আরও ভালো হতো। নির্বাচন কমিশনের সময় বাঁচত, পরিশ্রম বাঁচত, এবং মারামারি হওয়ার জায়গাটা কমে যেত। কিন্তু খেয়াল করে দেখবেন, যদি লটারি করে এটা করতে যান, তখন কিন্তু মারামারিই লাগবে। তখন লোকজন ঠিকই বলবে যে লটারির মধ্যেও জালিয়াতি আছে। তাহলে আমরা মনে করি এই ধরনের আমাদের মানে জাতিটাকে নিয়ে আর কত সম্ভাবনার একটা জায়গা তৈরি করেছে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে। একের পর এক যত দিন যাচ্ছে, সরকার তো আসলে বিতর্ক এড়াবার জন্যই এই লটারির পথ বেছে নিয়েছে। সরকার প্রথমে বিতর্ক তৈরি করে,
তৈরি করে তারপর আবার এড়ানোর চেষ্টা করে। তার মানে পরিকল্পিত বিতর্ক তুলে পরিকল্পিত এড়ানো, এর মধ্যে তো একটা দুরভিসন্ধি থাকে। কেন এই কাজগুলো তার সরকারকে এরকম করতে হলো? তো এইটা তো শুধু একটা জিনিস, একজন একটা জেলায় 2 বছর ধরে কাজ করছেন, আমরা দেখলাম যে নির্বাচনের আগে আগে তিনি যদি ওখানে থাকেন তাহলে 2 বছরে তার সঙ্গে হয়তো প্রশাসনের সঙ্গে অনেকের নানা ধরনের নেক্সাস তৈরি হয়ে যেতে পারে, এই জন্য তাকে সরিয়ে আর একটা জেলায় দেওয়া। এই তো, এটা আবার লটারি করে করতে হবে কেন? মানে এই চিন্তাটা মাথায় আসলো কেন? কেন আসলো আসলে আপনার কাছে কি মনে হয় কেন এসেছে? ওই দায় এড়ানো এক। নাম্বার 2, ওই লটারিটা এখন তো কেউ হয়তো প্রশ্ন করতে পারে, আমি জানি না প্রশ্ন করবে কিনা। আমাদের বাংলাদেশের আপনি তো নিজেই প্রশ্ন তুললেন। সব কিছুই সম্ভব, যে লটারিটাও সিলেক্টেড লটারি হয়েছে কিনা, এটাও তো হতে পারে। তো ফলে আমার মনে হয় যে এই জায়গাটাতে মানুষকে সবসময় আমরা একটা দেখেছি বিগত সময়টাতে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার নানা কৌশল ছিল, মূল জায়গা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল। কোন দিকে দৃষ্টি গেল, কোন দিকে এখন? দৃষ্টি এখন এই বিতর্কের মধ্যে গেল। এখন আপনি আমাকে নিয়ে কথা বলছেন, আমি কথা বলছি, আমাদের তো আরো অনেক দৃষ্টি বিষয় থাকবার কথা ছিল কোথায়? আমাদের থাকবার কথা ছিল যে গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ করা দরকার ছিল, কি করেছেন, ভবিষ্যতের জন্য তারা কি রেখে সেটি যাবেন। নিয়ে তো প্রত্যেকদিনই আপনারা নানান আলোচনা সমালোচনা করছেন, কোথায় সমালোচনা করতে নানান পারছেন? ফোরামে কথা বলবার সুযোগ তো পাচ্ছেন। কোথায় সুযোগ পাচ্ছি? আপনি তো টপিকসই ঠিক করছেন লটারি, তা সুযোগ কোথায়? আমাদের তো সুযোগ কখনো বের করে নিতে হয়। তখন আবার মানুষ বলে আলোচনা করতে আসছেন লটারি, আলোচনা করছেন ব্যাংক নিয়ে, কেন করেন? এইরকম একটা জায়গা আবার চলে আসবে। তো এরকম আমরা মনে করি যে টকশোগুলোকে কিন্তু খুব দায়িত্বশীল জায়গায় দেখা উচিত। একজন মানুষ আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা খরচ করে আমাদের কথা শুনবে। আমরা দেশের বহু মূল্যবান আমরা টেকনোলজিকে ব্যবহার করছি, আমরা আমাদের বিদ্যুৎ ব্যবহার করছি। আমরা না হয় ধরেন মানে আমাদের ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে সেরকম গুরুত্বপূর্ণ মানুষ নই, কিন্তু গোটা দেশের মানুষ তো এটাকে আমি এখানে এনগেজ করে ফেলছি। তাদেরকে কোনো ভুল তথ্য, মিথ্যা তথ্য, অপ্রয়োজনীয় বিতর্ক এগুলোর মধ্যে ফাঁসিয়ে দেওয়াটা একটা শ্রমশক্তিরও অপচয়, একটা রুচির অবনমন, একটা মানুষের চিন্তাকে বিভ্রান্ত করে দেওয়া। ফলে টকশো কিন্তু শুধু বিনোদন না, ফলে এটাও একটু খেয়াল রাখতে হবে যে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে এখন টকশো করতে বাধ্য হচ্ছি, অথবা কোন কোন বিষয়ের মধ্যে নিজেদেরকে আটকে রাখছি। তার মানে হচ্ছে সকল দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করবার জন্য এই লটারি পদ্ধতিটি সামনে নিয়ে আসা হয়েছে বলে আপনি মনে করছেন? এটা একটা বিষয়, অনেকগুলো অনেকগুলো মানে ফ্যাক্টর ফ্যাক্টর নিয়ে আছে। তো একটা কজ হয়। তা একটা বিষয় আমরা হতে পারে যে একটু দায় মনিয়াপার কাছ থেকে শুনবো। মনিয়াপা, আসলে সরকার দৃষ্টি ভিন্ন দিকে ফেরাবার জন্য এই কাজটি করেছে বলে রতন ভাই মনে করছেন, এবং আসলে সরকার মনে করেছিল যে লটারি পদ্ধতিতে যদি পদায়ন করা হয় তাহলে তুলনামূলক স্বচ্ছ হবে। এ প্রশ্নের উত্তর শুনবো, তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বিএনপি নেত্রী নীলোফার চৌধুরী মনি এবং আছেন বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন। আলোচনায় যাচ্ছে নীলোফার চৌধুরী মনি। রতন ভাই যেটি বলছিলেন, আপনার কাছে প্রশ্ন ছিল আসলে সরকার মনে করেছে যে বিতর্ক এড়াবার জন্যই এই পদ্ধতিতে গেলেন। প্রথমে 64 জনকে বাছাই করলেন, কোয়ালিফাই করলেন যে এই 64 জন এসপি হবার মতো যোগ্য, তারপরে জেলা বা এলাকা ABC ক্যাটাগরি ভাগ করে তার মধ্য থেকে লটারি করলেন। এর মধ্যে আসলে সমালোচনা কতটুকুই বা করা যায়? সরকার তো যথেষ্ট স্বচ্ছতার পরিচয় দেয়নি কি? আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি এই দেশের একজন নাগরিক, আপনার কথা বলার স্টাইল দেখে। আপনার টপিকের নাম প্রশ্নগুলো সহজ, এটা কি সহজ প্রশ্ন? এই যে নোংরামিকে যারা সাপোর্ট করে তারাও যেমন মানুষ, যে নোংরামি করে তারাও তেমনই মানুষ, আমি এটাই বলতে চাই। আপনি এটায় যান কিভাবে? একটা BCS অফিসার প্রত্যেকেই সেম কোয়ালিটি ফেস করে তারা আসে, হয়তো কেউ ফার্স্ট হয়, কেউ থার্ড হয়, কেউ সেকেন্ড হয়, কিন্তু পাস না করলে তার অফিসার হতে পারে না। তাদেরকে যেমন ছোট করা হচ্ছে, এইখানে জেলাগুলোকে, থানাগুলোকে ছোট করা হচ্ছে, সমস্ত বাংলাদেশকে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এই সরকার। এটা কখনোই পারে না। তাকে কি আলাদা আলাদা নতুন নতুন আইন প্রণয়ন করার জন্য তাকে এখানে বসানো হয়েছে, নাকি একটা আপৎকালীন রাষ্ট্রকে জাস্ট সারভাইভ করার জন্য তাকে বসানো হয়েছে খুব কম সময়ের জন্য? উনি কি মনে করছেন যে আবহমান কাল যাবত উনি থাকবেন? উনি যেভাবে, উনি তো বলেছেনই যে আমার যেদিন ইচ্ছা হবে আমি সেই দিন ক্ষমতা বুঝাই দিব।
তো এই যে এই টাইপের কথা উনি কিন্তু প্রায়শই বলছেন। উনি কি করলেন, উনি 4টা হাভোট না ভোটের মতো গণভোট দিলেন, এটার মধ্যে 4টা টপিক দিয়ে দিলেন, 4টা টপিক দিয়ে লাস্টে দিলেন কি আপনি হ্যাঁ অথবা না এক কথায় প্রকাশ করেন। এই যে ফাজলামোটা, এগুলো জাতিসংঘে এক ধরনের ফাজলামো করা হচ্ছে না? যারা গণভোটটা চেয়েছিল তারাই কি ওইভাবে চেয়েছিল? আমি তাদের একটা লোকাল একটা দেশের নাগরিক হিসেবে যে কেউ চাইতেই পারে, যে কোনো দল চাইতেই পারে, তার পক্ষে আপনি গেলেন, ভালো কথা। আপনি আবার কি করলেন, ওটার মধ্যে নুক্তা লাগাইলেন কতগুলা। এই নুক্তা লাগানোর জন্য তো জাতি আপনাকে সেট করে নাই। তো আপনি যে এই যে সামনের দিনগুলো যে চরমভাবে ঘোলা করার জন্য এই কাজগুলো করছেন, লটারি আপনি কেন করবেন? তাহলে ইলেকশনের দরকার কি? যে বললো রতন ভাই 2800 কোটি টাকা খরচ করে, তা এই এতগুলা টাকা খরচ করে ইলেকশনের জন্য যদি লটারি হয়, তাহলে আমি বলবো যে দেশের এত ঋণ খেলাপি, এত ঋণ যে দেশের উপর, সেই 1 বছরে ডাবল হয়ে গেছে ঋণ খেলাপির অবস্থা, সেই দেশে আপনার লটারির আয়োজন থাকবে কেন? আপনি আমাকে এটা বুঝাই দেন যে কেন আপনি এখানে কোনখানে আপনার নিরপেক্ষতা বজায় থাকলো? আপনি যদি সব কোন জায়গায় পক্ষপাত করা হলো, কোন জায়গায়? অবশ্যই পক্ষপাত করা হলো। যেখানে লটারি, বাংলাদেশের লটারিতে কখনো আপনি শুনেছেন যে অরিজিনালি লটারি হয়? লটারির মধ্যে ওই যে স্কাইপের মতো হয়, যে আমি দাঁড়াইলে তুই বসায় দিস। তো ওটা ছিল শেখ হাসিনার আমল। তাহলে এই আমলের মধ্যে পার্থক্যটা কি হলো? ওটাও তো এই লটারির মতোই ছিল। এই যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েও তোগুলা মানুষকে ফাঁসিতে ঝুলাইছে। 50 বার, একবার না 50 বার ফাঁসিতে ঝুলাক, আমার দুঃখ নাই। দুঃখটা হলো ওই জায়গায় আমি, ধরেন আমি চোর, আমি যে ডাকাত, আমি রাজাকার, আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র আপনার শেখ হাসিনার ফাঁসি হয়েছে, কোনো দুঃখ নাই, শেখ হাসিনা অপরাধ করছে, এটা নো ডাউট। কিন্তু শেখ হাসিনার আপনার অ্যাডভোকেট যাদের সেট করে দিয়েছেন আপনি, যে পক্ষের অ্যাডভোকেট সেও যেমন হাসি দেয়, যে বিপক্ষের অ্যাডভোকেট সেও তেমন হাসি দেয়। এটা হইল? এখন সে যদি আইনজীবী নিয়োগ না করে, আইনজীবীকে নিয়োগ যে বলছিল আপনার ওদের তো দল করে প্রো আওয়ামী লীগের, এরকম অনেকেই আছে যাদের বয়সের কারণে বা কোনোদিন ওইভাবে অন্যায় করে নাই, ওই কারণে তাদেরকে কিছু করা হয় নাই, তারা আছে, চলাফেরা করতে পারছে। তারা তো অ্যাডভোকেট হতে চেয়েছিল, আপনি দেন নাই কেন তাদেরকে? অ্যাডভোকেটই তো আপনার তো ওপেন, তারা আপনাকে করবে, বিট করবে। তার মানে কি তাহলে ন্যায় এখানে বিচার আপনার তো হয়নি? কোনো গোপনীয়তা নাই, তাহলে আপনি কেন দিলেন না? তার মানে কি আপা বলতে চাচ্ছেন এটা ন্যায় বিচার হয়নি? ন্যায় বিচারটা তো পরের কথা, আমি বলছি 100 বার ন্যায় বিচার হয়েছে, কিন্তু আপনার আত্মপক্ষ, আমি তো ওই দিন জামাতের পক্ষ নিয়ে আমি বলেছিলাম যে আপনি আত্মপক্ষ কেন সমর্থনের সুযোগ দিলেন না। আজকেও আমি এটাই বলবো, আপনি আত্মপক্ষ সমর্থনের, তার দলের কেউ যদি থেকে থাকে তাকে বাদ দিয়ে আপনি কেন আপনার দলের লোক নিলেন? এমন তো কথা ছিল না। কথা ছিল তার বিট করবে তার দলের মানুষ, সে করতো। করলে কি হতো? আইন কিন্তু এটাই হতো। শোনেন, ওনার পক্ষের আইনজীবী তো বলেছেন যে তিনি এই রায়ে ব্যথিত হয়েছেন, উনি কষ্ট পেয়েছেন। ব্যথিতর সঙ্গে কিন্তু হাসিটাও আসছে। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ মানুষকে অনেক কিছুই কিন্তু প্রমাণ করে দেয়। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে তার দলের মানুষ, আপনার এই ফাঁসি হতো, যে এভিডেন্স আছে শেখ হাসিনার, তার এই রায়ই হতো। আমি 2 কলম এই সাবজেক্টে পড়ালেখা করেছি। কিন্তু আপনি কেন তার আত্মপক্ষ আপনার সমর্থনের জায়গায় আপনি হাত দিবেন, বাগারা দিবেন? আপনার জেফারসন বলেছিল যে আমি তার কথা গণতন্ত্র, তার কথা একমত নাও হতে পারি, কিন্তু তার কথা মত প্রকাশের জন্য আমি জীবন দিতে পারি। তো সেই জীবন দেওয়ার জায়গাটা কোথায় থাকলো? তাহলে চেঞ্জটা কি আসলো? আপনি আমার হিসাব করেন, আমি এইভাবে মানুক আর না মানুক, আমি এইভাবে কিন্তু ওই সময় সেই কথা বিখ্যাত বলেছি। উক্তি তো আমরা আসলে গণতন্ত্রের মূল জায়গাটাই মনে করি যে তাহলে ভলতেয়ারের আপনি বলছেন আপনি লটারি করছেন, লটারিটা আসলো কোথায়? 54 বছরে কোনো লটারি ছিল না, লটারি কোনো ভালো ফলাফল দিতে পারে না। আপনি লটারিতে আসবেন কেন? লটারিতে আসার আগে আপনি সবগুলা দল নিয়ে বসতেন। আপনাকে এই ব্যাপারে ডিসিশন নেওয়ার তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে সবাইকে আগে সেট করা হয়েছে নির্দিষ্ট কোনো এজেন্ডার ভিত্তিতে, তারপরে তাদের মধ্য থেকে বন্টন করা হয়েছে, বিষয়টি কি এরকম? আপনি কি বুঝেন না যে এটা আবার বলতে হয়? শুধু এইখানেই না, সব জায়গায় এরকম সেট করা হয়েছে, এরকম পুরস্কার দেওয়া হচ্ছে, এরকম করেই অনেক কিছুই হচ্ছে। তো সেই অনেক কিছু যে হচ্ছে, ওনারা যদি মনে করে যে আমরা গর্তে মুখ ঢুকায় থাকি, আমরা কাউকে দেখি না, আমাদের কেউ দেখেন, এটা ভুল। আমরা কাউকে না দেখলো আমাদের কেউ দেখে, ওনারা কাউকে না দেখলো ওনাদেরকে আমরা দেখছি। জি আপা, আপনার কাছ থেকে আবারও শুনবো। রতন ভাই, গর্তে মুখ ঢুকিয়ে কি এই লটারি করা হয়েছে? আসলে নির্দিষ্ট কোনো এজেন্ডা সেট করা আগেই ছিল, নীলুফার চৌধুরী মনে করছেন, আপনি কি সমর্থন করেন কিনা? না, এটা সমর্থন করা কিংবা বিরোধিতা করার প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে
লটারি সংক্রান্ত বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার। যে প্রশাসনে এই যে একটা পদ্ধতি শুরু হলো, এটা শেষ হবে কোথায় গিয়ে? আমরা কোনো একটা পদ্ধতি যখন শুরু করব, কেন শুরু করেছিলাম সেটা যেমন আমাদের যুক্তি থাকতে হবে, এটা শেষ হবে কোথায় গিয়ে সেটাও থাকতে হবে। যদি বলা হয় এবারই শেষ, এরপরে আর লটারি হবে না, তখন যদি এই লটারি নিয়ে প্রশ্ন উঠবে, তাহলে তখন কেন লটারি করেছিলেন? আবার যদি লটারি পরবর্তীতে লটারি বন্ধ হয়ে যায়, তখনও প্রশ্ন তুলতে পারে। উঠবে যে তাহলে তখন আপনি নিরপেক্ষতার প্রশ্ন তুলেই তো লটারি করেছিলেন, তাহলে যদি ওটা সত্যি এবং ভালো পদ্ধতি হয় তাহলে এটাকে অব্যাহত রাখুন। আবার ওসি পদেও কিন্তু লটারিতে পদায়ন হবে। যে পদেই হোক, এটা ওসি হোক, ডিসি হোক, কিংবা এসপি হোক, কিংবা ভবিষ্যতে সচিব হোক, সবই যদি এরকম হয়, আমরা বলবো এই পদ্ধতিটা প্রথমত একটা ডিগনিটির উপর আঘাত, দ্বিতীয়ত হচ্ছে একটা রেসপন্সিবিলিটিকে কোশ্চেন করে, তৃতীয়ত অ্যাকাউন্টেবিলিটিটাকে মানে আড়াল করে দেয়। আমি যদি বলি যে উনি এই কাজের জন্য ভালো, তার মানে আমি কিন্তু এখানে দায় নিলাম, কারণ আমি একটা মত দিয়েছি। মত দেওয়ার কারণে যদি উনি খারাপ কাজ করেন, তাহলে আমিও কিন্তু তার জন্য কিছুটা দায়ী হব, যে আপনি না বলেছিলেন যে উনি এই কাজের জন্য ভালো। তার মানে তখন আমি সতর্ক হব। এরপরে কাউকে যদি কোথাও আমি পদায়ন করতে চাই, আমি ভালো করে জেনে নেব, যাচাই করে নেব। মানে রাজনৈতিক দলগুলো এই কাজটা করে। এখন যদি হয় সিলেক্টেড লটারি, যদি হয় যে ধরে নেওয়া হলো যে আপনি বকা খাবেন না ধমক খাবেন, লটারি করে ঠিক করে দেবো, মানে আগে আমি ঠিক করে দিয়েছি দুইটা, কিন্তু এর মধ্যে যে কোনো একটা করবেন আপনি, তাহলে এটা কি রিয়েল লটারি হলো? এক, প্রথমত লটারির সঙ্গে আমি ডিগনিটির প্রশ্নটা যুক্ত করলাম, সেটা যদি বাদও দেই, তারপর আমি তো সিলেক্ট করে দিয়েছি যে আপনাকে এর মধ্যে থেকে আমি লটারি করব, এটা গেল এক পদ্ধতির দিক থেকে। তৃতীয়ত সন্দেহের দিক থেকে, আচ্ছা কাদেরকে নিয়ে লটারি করা হয়েছিল, ওই পদে কতজন ছিলেন, তাদের সবাইকে কি লটারির অবজেক্ট করা হয়েছিল? আচ্ছা লটারির মানে পদ্ধতিটা কী ছিল? এটা কি নাম লিখে কাগজ দিয়ে তারপর ওই বক্সের মধ্যে নাড়াচাড়া করে সেখান থেকে কাগজ তোলা হয়েছিল? এইরকম পদ্ধতি, মানে এরকম প্রচুর প্রশ্ন এখানে আসতে থাকবে। তা আমরা এই জন্য বলি যে আমাদের অনেক দুর্বলতা আছে, দুর্বলতা কি দূর করব না দুর্বলতাটা জিয়ে রাখবো? আমাদের এই পদ্ধতিতে যে পদায়ন হলো, এর কি কোনো ডিমেরিটস আছে কিনা? ডিমেরিটস মানে কেউ দায় নেবে না। যদি ধরুন আগামী নির্বাচনের সময় প্রশ্ন ওঠে যে অমুক জেলায় কিংবা অমুক অঞ্চলে প্রশাসন দায়িত্ব পালন করেনি, বলে কি করব, এটা তো আসলে লটারি করেই উনি গিয়েছেন। আর যদি এটা হতো তাহলে ইলেকশন কমিশনকে দায় নেওয়ার প্রশ্ন আছে, আমাদের সংস্থাপন মন্ত্রণালয়ের দায় নেওয়ার প্রশ্ন আছে, পুলিশ প্রশাসনের দায় নেওয়ার প্রশ্ন আছে, এবং সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা দায় নেওয়ার প্রশ্ন আছে। এটা একটা আমার দায় আমি অন্যের কাঁধে চাপিয়ে দিলাম। এই যে দায় এড়ানো, দায় চাপানো, হ্যাঁ, কিংবা অন্যের উপর দায় বাড়ানো, এগুলো আমরা মনে করি এগুলোর একটু অবসান হওয়া দরকার ছিল। সবচেয়ে বড় কথা আমরা চেয়েছিলাম কি, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন। আমাদের সংবিধানের 118 অনুচ্ছেদে এটা কিন্তু বলা আছে যে নির্বাচন কমিশন নির্বাচনের সময় কি কি চাইতে পারেন এবং রাষ্ট্র তাকে কি কি দিতে পারবে। রাষ্ট্র দিতে গেলে তাকে কি সেনাবাহিনীর সমর্থন পাবেন কতটুকু, সহযোগিতা পাবেন কতটুকু, প্রশাসনের কতটুকু পাবেন, পুলিশের কতটুকু পাবেন, নির্বাচন কমিশনের সময় তারা সবাই তার দায়বদ্ধ থাকবেন কিনা। আমাদের জীবনের একটা সময় তো আমরা একটা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলাম, 90-এর অভ্যুত্থান। 90-এর অভ্যুত্থানের পরে যে সরকারের অধীনে নির্বাচনটা হলো, শাহাবুদ্দিন সাহেব, প্রশ্ন কি উঠেছিল তখন, কি এই কথাটা এসেছিল যে লটারি করে এটা নির্বাচন করতে হবে, প্রশাসনের কর্মকর্তা ঠিক করতে হবে? তো ফলে আমরা মনে করি আর এই মেধাবী কথাটা আমাদের একটু বাদ দেওয়া উচিত। কাউকে মেধাবী বলা আর কাউকে মেধাহীন বলা, এটা কিন্তু ঠিক নয়। মেধা এর ফলে কি মানে বিসিএস প্রশাসনের মধ্যে কোনো ক্ষোভ সৃষ্টি হতে পারে কিনা? বিসিএস প্রশাসন শুধু না, আপনি ধরেন যে মানুষটা ধরুন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে, আর যে মানুষটা জমিতে ধান চাষ করে, আপনি বলবেন কি যে তাদের কোনো মেধা নাই? সে হয়তো কাগজে কলমে লেখে না, কিন্তু অনেক আগে ছোটোবেলা আমরা একটা কবিতা পড়েছিলাম না, যে বাবু উঠেছেন নৌকায়, মাঝিকে জিজ্ঞেস করছেন, মাঝি হ্যাঁ জোয়ার ভাটা কেন হয় জানো? তো এগুলো সবই মাঝি সেটা জানে না, কিন্তু মাঝি জানে কেমন করে নৌকাটা বাইতে হয়, মাঝি জানে ঝড়কে কীভাবে সামাল দিতে হয়। যখন ঝড় এলো বিদ্যে বোঝাই বাবু মশাই, তখন কিন্তু তিনি আতঙ্কিত হয়ে গেলেন। ফলে আমি কোন কাজে কাকে মেধাবী বলবো বলেন? ফলে মেধা হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতিতে
একটা মানুষকে শিক্ষিত করে তোলার ফল। আমি তাকে প্রথমে ওই শিক্ষিত করার প্রক্রিয়ার মধ্যে আনলামই না, তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দিলাম না, না দিয়ে তাকে বললাম তুমি মেধাহীন। প্রথমত এটা ইনজাস্টিস। দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ে যারা এলো, আচ্ছা পরীক্ষা, আমি সারা বছর ক্লাস করার পরে পরীক্ষার দিন আমি গিয়ে কোনো কারণে আমার শরীরটা খারাপ হয়ে গেল, ফলে আমি পরীক্ষাটা ভালো করলাম না, তার ফলে কি আমি মেধাহীন হয়ে গেলাম? ফলে এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে, এমন করে আইকিউ নিয়ে এখন প্রশ্ন আছে যে আইকিউ এইভাবে সিলেক্ট করা ঠিক নয়। আর সেক্ষেত্রে আমরা একটা স্লোগান তুলেছিলাম এই মেধা মেধা বলে। আসলে মেধা মেধা বলে আমরা অনেক কিছুকে আড়াল করতে চেয়েছিলাম। আমাদের সবচেয়ে বড় মর্যাদা মর্যাদা বলা উচিত ছিল, কিন্তু আমরা মেধার দিকে জোর দিয়েছিলাম। তা এর আগেও তো বলেছিলাম, আচ্ছা ওষুধে যে ভেজাল দেয়, কোনো বোকা মানুষ, অজ্ঞ মানুষ ওষুধে ভেজাল দিতে পারবে? পারবে বলুন? পারবে না তো। আইনের মার প্যাচে আপনার বিরুদ্ধে মামলার নানা ধরনের বিষয় যুক্ত করে দেওয়া পারবে নিরক্ষর মানুষ? তা এরা কি তাহলে মেধাবী নয়? তাহলে মেধাবীরাও তো দুর্বৃত্ত হয়। তো প্রশ্নটা তো দুর্বৃত্তপনার, প্রশ্নটা তো মেধা বা মেধাহীনের প্রশ্ন নয়। তার মানে এখানে দুর্বৃত্তায়ন হয়েছে, এখানে হয়েছে কিনা আমি জানি না। আমি বলছি যে এটা আমি বলিও নাই, আমি মানে বলেছি যে স্পেস ক্রিয়েট হয়েছে। না, স্পেস ক্রিয়েটও বলি নাই আমি। আমি বলেছি যে যখন ক্রাইটেরিয়াটা বলা হচ্ছে, কি ক্রাইটেরিয়া হচ্ছে মেধাবী, আর প্রসেসটা বলা হচ্ছে লটারি। আচ্ছা, আমি ক্রাইটেরিয়াটাকে বললাম মেধা, এই কথাটা বলাটা ঠিক নয়, আর প্রসেস হিসেবে লটারিটাও আমি গ্রহণযোগ্য নয়। জি রতন ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। নীলোফার চৌধুরী মনি, এই প্রশাসনকে নিয়েই কিন্তু নির্বাচন কমিশনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাড়ি দিতে হবে। তা নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে যখন মাঠ প্রশাসনে এই নিয়োগ দিচ্ছে, এটি নির্বাচন কমিশন আদৌ তাদের মতো করে ঢেলে সাজানোর সুযোগ পাবে কিনা, সেই প্রশ্নের উত্তর খুঁজবো, আপনার কাছ থেকে জানতে চাইবো। তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ। ছিলাম আলোচনায়, সরাসরি যাচ্ছি নীলোফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে লটারি হোক আর যে কোনো মেধায় হোক যে পদায়নগুলো হচ্ছে, এই প্রশাসনকে নিয়েই তো নির্বাচন কমিশনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাড়ি দিতে হবে, উত্তরণ ঘটাতে হবে। তখন কি নির্বাচন কমিশন চাইলে আবারও আপনাদের রাজনৈতিক দলগুলোর অভিযোগ বা নানান ধরনের আপত্তির কারণে আবারও বদল করতে পারবে কিনা? তো দফায় দফায় এত যদি পরিবর্তন হয়, কাজটা কখন হবে? প্রশ্নটা তো আমাদের এইখানে, এটা তো হওয়ার কথা তফসিলের পরে। এটা নির্বাচন কমিশনের এর আগে কোনো ওরকম ক্ষমতা থাকে না। তফসিলটা হলে তার কাছে এই ক্ষমতাগুলো যাওয়ার কথা, উনিই ট্রান্সফারগুলো করার কথা। এবং মেন্টালি প্রত্যেকটা প্রশাসনের ডিসি, এসপি, ওসি মেন্টালি প্রিপারেড যে তাকে চলে যেতে হবে। তো চলে যেতে হবে, যে মানুষটা প্রিপারেড সে তো দুইবার প্রিপারেড হতে পারে না। মনে করেন 8-10 দিন পরে যদি তফসিল হয়, তখন আবারও তো এটা এদের ওয়ার্কটা কিন্তু ফাইল ওয়ার্ক। আমার মতো আপনার মতো গেলাম, ভোট চাইলাম, হইলো, এটা তা না, এটা ফাইল ওয়ার্ক। তো ফাইল ওয়ার্কে আগের ফাইলগুলো যেভাবে লেখা আছে উনি কিন্তু ওইখান থেকেই শুরু করবেন। উনি শুরু করতে না করতে আবার ওইখানে উনি আবার চলে যায়, আরেকজন আসুক, সেটাও আমরা যেমন চাই না। এই অন্যায়ভাবে নিয়োগ হোক, এটাও আমরা চাই না। আমি তার আগে জানতে চাই আপনার মাধ্যমে যে 64 জনকে কি আগে সিলেক্ট করেছে 64 জেলার জন্য? তারপরে ওখানে লটারি হয়েছে। 64 জনকে আগে তারা সিলেক্ট করা 64 জনকে আপনি সিলেক্ট করে ফেলেছেন। আপনি যদি সমস্ত ধরেন 18 বিসিএস বা 19 বিসিএস বা 20 বা 22 যেটারই হোক, যে ওই লেভেল 18 থেকে 20-এর মধ্যে এরা হচ্ছে, তাহলে আপনি ওই বিসিএস এর প্রত্যেকটাকেই কিন্তু এটার আওতাধীন। ওইখানে লটারি করতেন তাহলে আমি বলতাম যে করছেন। 64 জনের কোনো না কোনো জায়গায় একমাত্র খাগড়াছড়ি, বান্দরবন, আপনার পঞ্চগড় তাও অত না, সমস্যা সংকুল না। এই 2-4টা জেলা ছাড়া ব্যাকওয়ার্ড, এত তো সমস্যা না। তাহলে আপনার যাকে যেখানে দেন, আর 2-3টা 4-5টা জেলা ভালো ভালো জেলা, যেমন ঢাকা জেলা, চট্টগ্রাম জেলা, বিভাগীয় জেলা শহরগুলো, সেটা ছাড়া অন্যগুলাই তো যারা যেখানেই দেন না কেন, একটা নামের সঙ্গে ডিসি এবং এসপি হওয়ার জন্য প্রত্যেকটা প্রশাসনের অফিসাররা স্বপ্ন দেখে, এটা তাদের আজন্ম স্বপ্ন। তো সেই স্বপ্ন আপনি ফুলফিল করবেন, সেখানে আপনার লটারির কী আছে? আপনি 64 জন রেডি করে ফেলেছেন, রেডি করছেন যেহেতু, তাহলে আপনি 64 জনকে দিবেন ওইভাবেই। আপনি তো এমন না যে আমার জন্য আমার শত্রুরে রেডি করছেন। আপনি রেডি করছেন, আমিও জানি না, আপনিও জানেন না কাকে কার লোক। সেটা যদি কোনো সময় আপনার কাকতালীয় মিলে যায়, সেটা ভিন্নতর কথা।
তাহলে আপনার কেন লটারি করতে হবে? এটার এই মজা বুঝলাম না। এটা বোঝার জন্য সরকারের স্বচ্ছতার দরকার, এটা বোঝার জন্য সরকারের জবাবদিহিতার দরকার, এটা বোঝার জন্য সরকারের ওই আন্তরিকতার দরকার। আপনি আমাকে বলেন যে আপনার ঢাকা দক্ষিণের যখন রায় হলো মেয়রের, তখন দক্ষিণের রায় হওয়ার পরে রায়ের ওইটাকে গ্যাজেট আকারে প্রকাশ করা আপনার ইসির কাজ, এটা দায়িত্বের মধ্যে পড়ে। উনি সেই মতো গ্যাজেট বের করলেন। গ্যাজেট বের করার পরে এনসিপি যে দলটা তখন আন্দোলন করলো ওই ইসির বিরুদ্ধে, ইসি বিশেষ কারো লোক। এই একটা ব্যাপারেই দেখেন ইসি কিন্তু ইসিকে কালারে ফেলে দিল, অথচ এখানে কারো কিচ্ছু করার নাই। এখানে প্রত্যেকটা সচেতন ব্যক্তি জানে গ্যাজেট রায় হয়েছে, গ্যাজেট হতেই পারে। সেইখানে থেকে এখন পর্যন্ত তারা এই কথাগুলো বলে। তা আপনি মনে করেন যে লটারি করলেই যে 2 দিন আগে পরে ওইখানে প্রত্যেকটা এলাকায় 300 আসনে একের অধিক প্রার্থী, এটাই স্বাভাবিক। এই একের অধিক প্রার্থীর আমার পক্ষে গেলে আপনি কিন্তু তখন হইচই করবেন, আপনার পক্ষে গেলে রতন ভাই হইচই করবে। তখন কি আপনার ওই কি বলে লটারির ওসি, ডিসি, এসপি এগুলা কি আপনার নিরপেক্ষ হয়ে যাবে? তো এরা তো কেউ না কেউ, এই 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 মানুষগুলো কাউকে না কাউকে ভোট দেয়, এই মানুষগুলা কারো না কারো প্রো হিসেবে ঢুকেছে। তাহলে আপনি ওইখানে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই আমলাতন্ত্রের জটিলতায় আগে ছিল লাল ফিতার দৌরাত্ম্য বলতো, আর এখন লাল, নীল, হলুদ, সবুজ সব দৌরাত্ম্য একসঙ্গে চালু হয়েছে। কারণ সরকার যখন অনির্বাচিত হিসেবে নির্বাচিত হয় কাদের দ্বারা? এদের দ্বারা। তখন এদের আর কোনো রং থাকে না, এরা মিনিটে মিনিটে রং পাল্টায়। তো আপনার কাছ থেকে আবারও না শুনবো। পাল্টায় এই ব্যবস্থা না করে আপনি আমরা একটু রতন ভাইয়ের কাছ থেকে শুনে মাথা আসতে কেটে চাই। ফেললেন, এটা তো হতে পারে না। রতন ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। রতন ভাই, আসলে আপা অনেকগুলো প্রশ্ন তুললেন, নিরপেক্ষতা, সরকারের নৈতিকতা নিয়েও প্রশ্ন আছে। আমরা আসলে এক ধরনের দুঃশাসনের মধ্য থেকে সুশাসনে উত্তরণের জন্যই কিন্তু অভ্যুত্থান ঘটেছিল। আমরা একটা ডেভিল স্টেট থেকে একটা ওয়েলফেয়ার স্টেটের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন কি তাহলে ফিকে হয়ে যাচ্ছে? আমরা ডেভিল স্টেটে ছিলাম, কিন্তু পরে আমরা শুনলাম যে একটা মেটিকুলাসলি ডিজাইনড অ্যাক্টিভিটিস হয়েছে, ফলে আমরা এটা এখন বলো একটা ডিজাইনড স্টেটে আছি। যে কারণে দেখুন গত 1 বছরে জনসম্পৃক্ত বিষয়গুলো কোনোটারই ফয়সালা হলো না। চট্টগ্রাম বন্দর টার্মিনাল ইজারা দেওয়ার কাজ ফয়সালা হয়ে যাচ্ছে। তো তাহলে খেয়াল করে দেখুন কোনটা সরকারের প্রায়োরিটি পাওয়ার কথা ছিল। আমি যদি বলি এটা ডেভিল স্টেট, কোন কোন ক্ষেত্রে ডেভিল ছিল? ব্যাংকে, শেয়ার মার্কেটে, বাজার সিন্ডিকেটে, প্রশাসনে, পুলিশে। সেই জায়গাগুলো কি সমাধান করার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? যদি ধরেই নেই, আমরা ধরে নিলাম যে এটা আমার সমস্যা ছিল, আমার পায়ে কাটা ফুটেছে, এটা আমি বললাম, তার প্রথম কাজটা কি? কাটাটা বের করে ফেলা। দ্বিতীয়ত ওই জায়গায় যেন ইনফেকশন না হয় এই জন্য অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়া। 3 নম্বর, বাইরের ধুলাবালি যেন না যায় এই জন্য একটু ব্যান্ডেজ করে দেওয়া। এই তো। তাহলে আমাদের যদি রাষ্ট্রেরও এরকম দেখি, তাহলে কাটাটা কি তোলা হয়েছে? ডিসইনফেক্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া হয়েছে? অথবা এমনভাবে কি সুরক্ষিত হয়েছে যে ভবিষ্যতে আর কেউ এখানে এই ধরনের কাজ করতে পারবে না? দরকার তো ছিল এক বছরে এই কাজগুলো করার। আমরা সেই কাজগুলো নজর দিতে দেখলাম না। আমরা যে বাজেটটা আমাদের হয়েছিল, এই বাজেটের সঙ্গে আগের সরকারের বাজেটের কোনো পার্থক্য আমরা দেখেছি? আচ্ছা, যে পদ্ধতিতে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে সেই পদ্ধতির কোনো পরিবর্তন হতে দেখলাম না। তাহলে আমরা দেখছি কন্টিনিউয়েশন হচ্ছে অতীতের। তাহলে অতীতটা যদি ডেভিল বলি, তাহলে এটা কী হলো যে ডেভেলপমেন্ট অফ ডেভিলস অ্যাক্টিভিটি, এই কি হচ্ছে? তার মানে আগের চেয়ে তো আমরা দেখলাম খেলাপি ঋণের পরিমাণ বাড়লো, আগের চেয়ে দারিদ্র্যের পরিমাণ বাড়লো, আগের চেয়ে দুর্নীতি দুর্বৃত্তায়নের কথা বলছি সেগুলোও বাড়লো। এমনকি যাদের ক্ষমতায় আসাই হয়েছিল একটা দুর্বৃত্তপনার বিরুদ্ধে, তাদেরকে অনেকের নামে নানা ধরনের দুর্বৃত্তপনার অভিযোগ চলে এলো। এমনকি যে স্বজনপ্রীতির কথা বলি, নিজেদের মতো করে নিজেদের আইনটাকে নিজেদের মতো করে ব্যবহার করা দেখি, আমরা দেখলাম এখানে অনেক এরকম অভিযোগ আসলো যে কিভাবে ক্ষমতার সঙ্গে যারা আছেন। সবচেয়ে বড় কথা কি, আমি যে একটা পদে আছি অথবা আমি একটা উপদেষ্টা হিসেবে আছি, আমি আমার নিজের জেলাকে, নিজের উপজেলাকে
এখানে বরাদ্দ বাড়াতে গিয়ে গোটা দেশকে বঞ্চিত করে দিচ্ছি। অথচ আমরা না বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম? বিবেকের মধ্যে কি এই প্রশ্নটা তৈরি হলো না? আমি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলাম, কিন্তু আমার উপজেলাকে ভালো করতে গিয়ে আমি অন্য উপজেলা থেকে বাজেট কাটিল করে নিয়ে আসলাম। তাহলে এগুলো যদি বলি, তাহলে আমাদের নজর দেওয়ার দরকার ছিল এখানে। আমরা নজরটাকে অন্যদিকে ফেরাতে চেয়েছি। আর সবচেয়ে বড় কথা, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আমরা সেটা মনে করি না। কিন্তু আমরা যেটা রতন মনে ভাই, করি, আমরা নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে কিনা সে বিষয়ে আলোচনা শুনবো। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি। দর্শক, আর কাবল, প্রশ্নগুলো সহজ। নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল, প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনায়। বিরতির আগে রতন ভাই বলেছিলেন যে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না, তাহলে সংকট কোথায় থেকে যাচ্ছে? নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়নি, কখনো হবেও না। কিন্তু নির্বাচন একটা জবাবদিহির জায়গা তৈরি করবে। যারা ক্ষমতায় থাকবেন তারা জনগণের কাছে জবাবদিহি করবেন, এবং জনগণকে স্যাটিসফাই করতে না পারলে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের মতামত দেবেন। এইটুকু অন্তত একটা স্পেস থাকে। রাজনৈতিক দলগুলোর যে প্রেজেন্ট অ্যাটিটিউড, তাতে কি মনে হয় যে কোনো গুণগত পরিবর্তন হবে বা হচ্ছে? দুটো জায়গায় খুবই ধাক্কা খাচ্ছে জনগণ, যে টাকার খেলাটা এবারও চলবে, এবং অতীতের তুলনায় এবার ধর্মের ব্যবহারটা বাড়বে। ফলে মানুষ কি ভয়ে ভোট দেবে নাকি ভরসা করে ভোট দেবে, এই প্রশ্নটা থেকে যাবে। তারপরেও অভ্যুত্থান একটা চেতনার জায়গা তৈরি করে। তো অভ্যুত্থান তো কিছু কথা মানুষের সামনে তুলে দিয়েছিল, যে দুর্নীতি করলে তার ফলাফলটা কি হয়, দুর্বৃত্তপনা করলে তার ফলাফলটা কি হয়। 1 দিন 2 দিন 3 দিন মানুষ সহ্য করে, তারপর যখন তার ধৈর্যের বাঁধটা ভেঙে যায় তখন তার আউটবাস্টটা কীরকম হয়। মানুষ তো আবার বিরক্তও হতে পারে যে না, আর এটা নিয়ে কথা বলবো না, এরকমও তো হতে পারে। হয় না, কারণ তা যদি হতো, আমাদের ইতিহাস তা বলে না। আপনি দেখুন তো, আমাদের এই গোটা ভারতবর্ষে 190 বছরের ব্রিটিশ শাসন, কতগুলো আন্দোলন এখানে হয়েছিল। আচ্ছা, পাকিস্তানের 23 বছরের মধ্যে কতগুলো আন্দোলন এখানে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরে 53 বছর কতগুলো আন্দোলন হয়েছে, একটু কম্পেয়ার করুন তো অন্য দেশগুলোর সঙ্গে। তার মানে এদেশের মানুষ কিন্তু সব যে মেনে নেয় তা না, স্বভাবগত প্রতিবাদী। হ্যাঁ, স্বভাবগত প্রতিবাদী। সেটা একদম ওই যখন দিল্লির সম্রাটের বিরুদ্ধেও আমাদের এখানে কিন্তু প্রতিবাদ হয়েছে। এই জন্য আমাদের এখানে তারা বুঝেছে, যারা শাসক তারা বুঝেছে যে স্বভাবগত যেহেতু প্রতিবাদী, অন্যায় হলে এর প্রতিবাদটা হবেই। এই জন্য সবসময় তারা অ্যাটেনশন ডাইভার্সনের দিকে চলে যায় সবসময়। এবং সেটা এখন তো মাঝখানের এর আগের রিজিমে তো আসলে কথা বলা যেত না, অন্তত এখন তো কথা বলতে পারছেন, সমালোচনা তো করতে পারছেন, সরকার তো নিচ্ছেও। কথা বলা যেত না এবং কথা বলা যায়, এই দুটোর মধ্যে মানুষ খুব পার্থক্য খুঁজে পাবে না যদি দেখে যে কথায় কোনো কাজ হচ্ছে না। এখন কথা বলতে দিল না, তাও কোনো কাজ হয় না, কথা বলতে দিল তবুও কাজ হয় না। তাহলে কি দাঁড়াবে? আসলে কথাটা কেন বলা দরকার? কাজের জন্যই তো কথাটা বলা দরকার, পরিবর্তনের জন্যই তো। যদি কাজটা না হয়, পরিবর্তনটা না হয়, তাহলে সে কথা বলেই বা কী হবে? ফলে মানুষ মনে করে যে এই কথা বলতে দিল কি দিল না, আপনি কথা বলতে পারবেন না, এটা একটা চাপ। আসলে কথা বলেন, আমি কেয়ার করলাম না, সেটা আর একটা উপেক্ষা। ফলে এই দুটোর হাত থেকে আমরা বলতে চাই যে জনগণের কথাটা শুনতে হবে, জনগণকে কথাও বলতে দিতে হবে। জি, রতন ভাই ধন্যবাদ। একটু মনি আপা আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের সময় একেবারেই কম। কথা বলবার স্বাধীনতা ছিল না, এখন আছে, বাট দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখছেন না। কথা বলে যদি কাজ না হয়, তাহলে সে কথা বলেই বা লাভ কি? রতন ভাই এটি মনে করছেন। আমরা কি অমন বাস্তবতার মধ্যেই আছি? হ্যাঁ, আমরা আমাদের ভয়াবহতা, আমাদের বিভীষিকা কাটে নাই। আমরা 1 বছর সোয়া বছরে তেমন কিছুই দেখি নাই। আপনি কথা বলতে পারেন এখন, যে কথা কোনো লাভ নাই, কোনো অর্থ নাই, অর্থবহ না। আপনার জনগণের কাছে অর্থবহ, কিন্তু যেখানে অর্থবহ হওয়ার কথা সেখানে হচ্ছে না। আর একটা সময় আপনি কথা বলতে পারেন না, এখন কি আপনি বলবেন না বরং তো ওইটাই ভালো ছিল, কথা যে বলতে পারিনি তাতে তো চিৎকার চেঁচামেচিটা কম হয়েছে, মাথার প্রেশারটা কম হয়েছে, আমার কোনো কিছু করার নাই, আমি হাত তুলে বসে আছি, আমার কিছুই করার নাই, আমি আমার জীবনটা আমি সঁপে দিয়েছি, আল্লাহ আমাকে যখন যেভাবে মারে এটাই, মানে নিয়তির হাতে ছেড়ে দিয়েছি। নিয়তির হাতে। সেটা একটা নিয়তি ছিল, একটা ফ্যাসিস্টের আন্ডারে নিয়তি। এখন কি সেই নিয়তি একই না? মব কি মানুষ হাতে তুলে নেয় নাই? প্রতিদিন আপনি যে শহরের, ঢাকা সিটি রাজধানী, সেইখানের ডিএমপি পুলিশ কমিশনার যখন বলে
যে আপনার 10 মাসে 198টা মার্ডার হয়েছে, প্রতি মাসে 20টা করে মার্ডার এবং বিকৃত মার্ডার এইসব। তো সেইখানে আপনার কথা বলে কথা বলে লাভটা কিসের? আপনি যান, আপনি একজন নিজে সাংবাদিক এবং অন্য সাংবাদিকদের কাছে যান, তাদের দেখেন তো তারা কি আগের মতো আছে নাকি কথা অনেক বেশি বলে, অনেক বেশি লিখে। কোথায় লিখে? সরকারের বিপক্ষের কয়টা কথা আমরা জানতে পারি? আমরা আশেপাশে অন্যখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে জেনে নিই। তাহলে কেন আপনারা সেটা বলেন না? এটা বলা উচিত। তাহলে এই কথা এইখানে তো লাভটা কি? যে কথা বললে লাভ হতো সে কথা বলছে না। আর আমরা যে গুটি কয়েকজন টকশো করি, আমাদের কথা তো ওরকমই মনে করে। আগে বলতো, আগে বড় বড় মানুষ বলতো আজকের পত্রিকা আগামীকালকে ঠুঙ্গা। তো আজকে আমাদের ওরকমই বলে যে এরা কথা বলবে, আগামীকাল এটা কেউ মনে রাখবে না। জি আপা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন আপনাকে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আর কেবল প্রশ্নগুলো সহজ আগামীকাল সকাল 7টায় অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার হবে। ফিরছি আগামী রোববার নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।